মাজলুমকে পথ দেখানো, এই যে একটা মিডিয়া সেক্টর, সেই দৃষ্টিকোণ থেকে অনেক বড় অর্জন। ইনসাফ এই জায়গাতে অর্জনটুকু করেছে। প্রায় 90 বছরের মতো আরএসএস ভারতে সামাজিক কাজ করেছে, তারপর তারা তাদের একটা সংগঠন বিজেপিকে ক্ষমতায় এনেছে। শাপলা সেটা ছিল নাস্তিকতাবাদের বিরুদ্ধে, এদেশের মূল অস্তিত্বের বিরুদ্ধে, প্রথম আলোর মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাহসী এক কণ্ঠস্বরের জমায়েত ছিল সেটি। সে গণহত্যাকে বাংলাদেশের মূল মিডিয়াগুলো যখন চেপে রেখেছেন বিশ্ব দরবারে যাতে প্রকাশিত না হয়, সে মুভমেন্টটাকে, সে পরিস্থিতিটাকে, সে সত্যটাকে উদ্ঘাটন করার জন্য সে সময় কিছু অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সে প্রতিষ্ঠানগুলোর একটি হলো insaf24.com। এক যুগ, সময় কিন্তু খুবই সীমিত, এটা কিন্তু বেশি সময় না, কিন্তু সত্য, বস্তুনিষ্ঠ এবং ফ্যাসিস্টের শাসনামলে বাংলাদেশে দাঁড়িয়ে ইসলামীর পক্ষে কথা বলা, সংবাদ পরিবেশন করা, মাজলুমকে পথ দেখানো, এই যে একটা মিডিয়া সেক্টর, সেই দৃষ্টিকোণ থেকে এটি অনেক বড় সময়, অনেক বড় অর্জন। ইনসাফ এই জায়গাতে অর্জনটুকু করেছে। আমি ছোট মানুষ, আমার বড় ভাই মাহফুজ ভাইকে একটু শুনলে আমি কৃতার্থ হব। হ্যাঁ, যদিও বিয়ে করার নাই নিজে। হ্যাঁ, নাই বললাম, নাই শুনলাম। আমি যেটুকু বলতে চাচ্ছিলাম, মাহফুজ ভাই প্রথমে বলছে আসলে সত্য, আমি মাইকের সামনে খুব কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। নোয়াখালীর একটা আঞ্চলিকতা আছে আমার। সময় সত্যিটা বেশি সময় না, প্রায় 90 বছরের মতো আরএসএস ভারতে সামাজিক কাজ করেছে, তারপর তারা তাদের একটা সংগঠন বিজেপিকে ক্ষমতায় এনেছে। একইভাবে ফিলিস্তিনের গাজাতে হামাস দীর্ঘ সময় সামাজিক কাজ করে পরবর্তীতে ক্ষমতায় এসেছে। সেই দৃষ্টিকোণ থেকে 12 বছর বেশি, মানে অত সময় না। আপনারা জানেন শাপলার যে গণহত্যা, যার পটভূমি থেকে ইনসাফের সৃষ্টি, এই গণহত্যার যে মাজলুম জনগোষ্ঠী, আমার আগে একবার বলেছিল এটা কওমি জনগোষ্ঠী, মোটেই এটি সত্য নয়। শাপলা, মতিঝিলের শাপলা চত্বরে সেদিন ইসলামকে প্রেজেন্ট করার জন্য নাস্তিকতাবাদের বিরুদ্ধে বাংলাদেশি বাঙালি যে জাতিগোষ্ঠী রয়েছে, তার মেজরিটি পার্সেন্ট মানুষের সমর্থন নিয়ে এদেশের একটি অংশ ওখানে অবস্থান করেছেন। সেখানে বিএনপির লোকবল ছিল, জামাতের লোকবল ছিল, অন্যান্য চরমনাইয়ের লোকবল ছিল। আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, সদরঘাট ব্যবসায়িক সেক্টর থেকে, আমি যেহেতু বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রের অফিস সেক্রেটারি ছিলাম তখন, এখনো আছি, আওয়ামী লীগের এক দায়িত্বশীল, বুঝে হোক না বুঝে হোক টাকা উঠেছেন ওখানে পানির বোতল আনার জন্য। উনি এখনো আওয়ামী লীগের দায়িত্বশীল। শাপলা এই যে, সেটা ছিল নাস্তিকতাবাদের বিরুদ্ধে, এদেশের মূল অস্তিত্বের বিরুদ্ধে, এই রাষ্ট্রের স্বীকৃতির বিরুদ্ধে, প্রথম আলোর মতো প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সাহসী এক কণ্ঠস্বরের জমায়েত ছিল সেটি। আর সে সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল এমন এক শাসক গোষ্ঠী, যার উত্তরসূরি বাংলাদেশে অলিখিতভাবে রাষ্ট্রপ্রধান হয়েছেন, বাকশাল গঠন করেছেন, যার ফলও ভোগ করেছেন 15 আগস্ট 1975-এর মধ্য দিয়ে। তার এই উত্তরসূরি আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় সাম্রাজ্যবাদের পৃষ্ঠপোষকতায় একটি উগ্র হিন্দুত্ববাদের সাপোর্ট নিয়ে বাংলাদেশে একপেশী যে শাসন ব্যবস্থা কায়েম করেছে, অবৈধ শাসন ব্যবস্থা কায়েম করেছে,
ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা কায়েম করেছেন, মানুষের কথা বলার অধিকার, মৌলিক অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। সে শাসক গোষ্ঠীর প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, তার বিরুদ্ধে সেখানে মানুষ জমায়েত হয়েছে। সেই রাঘব বোয়ালের বিরুদ্ধে আম জনতা দাঁড়ানোর পরেই সেখানে মানুষের উপরে যে নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে, অবশেষে হত্যার ভিতর দিয়ে যে গণহত্যা রচিত হয়েছে, সে গণহত্যাকে বাংলাদেশের মূল মিডিয়াগুলো যখন চেপে রেখেছেন, বিশ্ব দরবারে যাতে প্রকাশিত না হয়, সে মুভমেন্টটাকে, সে পরিস্থিতিটাকে, সে সত্যটাকে উদ্ঘাটন করার জন্য সে সময় কিছু অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে। সে প্রতিষ্ঠানগুলোর একটি হলো insaf24.com। এই শাপলা চত্বরকে, শাপলা গণহত্যাকে, বাংলাদেশের জাতীয়তাবাদকে, মুসলিম ইতিহাস ঐতিহ্যকে, এ জাতির সত্তাকে ধারণ করে যে সাহসিকতা দেখিয়েছে insaf24.com, আমরা এই প্রতিষ্ঠানের সাথে যারা অবিচলভাবে বিগত দিনে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস রাখি অসত্য সত্যের কাছে পরাজিত হয়েছে, রাত কেটে গিয়ে সকালের সূর্য উদিত হয়েছে। অবশ্য কিছু কিছু রাত কিন্তু ভালো, আপনি যদি রাত্রে তাহাজ্জুদ তো রাত্রে পড়তে হয়, কিন্তু আমাবস্যার রাত কেটে গিয়ে সে সূর্য উদিত হয়েছে। এমন সময় insaf24.com এর মতো প্রতিষ্ঠান আলো ছড়িয়ে এই জনগোষ্ঠীকে একটি নির্ভুল সত্য জাতিগোষ্ঠীতে পরিণত হওয়ার পথ দেখাবে। কিন্তু আমার দুঃখ একটি নির্দিষ্ট জায়গায়, সেটি হলো বারবার বলার পরেও দীর্ঘ বিগত 20 মাসে এখনো ইনসাফ সরকারি লাইসেন্স পাওয়ার সুযোগটুকু গ্রহণ করতে পারেনি। ইনসাফের কি ওই ধরনের সমর্থক নেই, শুভাকাঙ্ক্ষী নেই, নাকি বস্তুনিষ্ঠ খবর প্রকাশিত হয় না? সরকার লাইসেন্স দেওয়ার বেলায় যে নিয়ম মাফিক কিছু বিধিবিধান মেনটেন করে, এগুলোকে ইনসাফ করে না? যদি করে থাকে তাহলে কেন ইনসাফ তার পারমিশনটা নিতে পারবে না? আজকের দিনে এখানে দাঁড়িয়ে বলবো, সত্যকে সামনে তুলে ধরতে হলে আপনার লাইসেন্স বাধ্যতামূলক, নাহলে যে কোনো সময় আপনাকে বন্ধ করে দেবে। এটি বিএনপি সরকারের উপর কোনো দোষ চাপিয়ে লাভ হবে না। যদি আপনি লাইসেন্স না নেন, একটি শব্দের ভুলের কারণে আপনার মিডিয়া বন্ধ হয়ে যাবে। তখন বিএনপিকে দোষারোপ করবেন সে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো করে, ওরাও ফ্যাসিস্ট, ওরাও অন্যায়কারী। কিন্তু আপনি যে লাইসেন্স নেন নাই এটা বলবেন না। আপনি লাইসেন্সের আবেদন করেন, সরকারের পিস জমা দেন, আমরা আপনার পাশে আছি। আমরা ছোট, আপনারা বড়। এই যে কি সুন্দর সুন্দর চেহারার মানুষগুলো, আমরা মারা গেলে যারা আমাদের জামানি আমাদের শেষ বিদায়টা যাদের নেতৃত্বে হয়ে থাকে, এই মানুষগুলো দুই একজনও যদি সরকারের ওই মন্ত্রণালয়কে, ওই ডিপার্টমেন্টকে বলে, এমনিতে লাইসেন্স হয়ে যাবে। আমি প্রত্যাশা করি আমার প্রিয় ভাই, আমার ওস্তাদ আমাকে দোয়া করেন, হ্যাঁ, ইনসাফকে সঠিক এই ক্ষেত্রে সহায়তা করবে। আর পুরো দিনে আমাদের মাওলানা মামুনুল হক সাহেব এসেছেন, পেজ দ্য পিপলের সাগর ভাই এসেছেন, আরও বড় বড় আলেমরা এসেছেন। মামুনুল হক ভাই একবার ফোন করে বলে দিলেই লাইসেন্সটা হয়ে যাবে। যার ডাকে বাংলাদেশে এক হয়ে যায়, যিনি ভারত বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে সবসময় কণ্ঠস্বর, সেই মামুনুল হক ভাই একবার বললে তো হয়ে যাবে। মাহফুজ ভাই যেহেতু দূরে আছে, হয়তো আমার কথাগুলো পরে রেকর্ড শুনবেন।
আমাদেরও ইচ্ছা আছে, আমি যেহেতু কয়েকটা পত্রিকায় উপসম্পাদকীয় কলাম লিখে থাকি, ইনসাফ আমাদের লেখাগুলো তুলে ধরবেন, নামমাত্র আমাদেরকে সম্মানে দিবেন। এমনটা যাতে না হয়, এক পেশে যাতে না হয়, প্রথম আলোর কাছে লেখা পাঠালে বলে যে ভাই এই ধারায় লিখতে হবে। আমি ছোট মানুষ, কখনো প্রথম আলোর এই শর্তে আমি যাইনি। অর্থাৎ আপনাকে তৈরি করার একটা নিয়ম রয়েছে। বাংলাদেশের যারা মেধাবী স্টুডেন্ট ডাক্তারি পড়াশোনা করে, আপনি দেখবেন স্কয়ার তাদেরকে ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার সাথে সাথে তাদের বাসা সাজিয়ে দেয়, বিয়ের খরচ দেয়, বড় টিভি ফ্রিজ এগুলো কিনে দেয়। সেটা স্টুডেন্ট কোনো লাভ নাই। সে যখন ডাক্তারি পাশ করে তখন স্কয়ারে ওষুধ লেখে, দীর্ঘ পরিকল্পনা। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ এই ধরনের বিষয়গুলোকে প্যাট্রোনাইজ করে, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সার্টিফিকেট দেয়, যেমন রোটারি, লায়ন্স, অ্যাপেক্স ক্লাব। আমি অবশ্য একসময় এগুলোর সদস্য ছিলাম। বছরে 18,000 টাকা দিতাম, 11,000 টাকা দিত ফ্রান্সে, জার্মানিতে, যার বোমা আমার গাজায় নিক্ষিপ্ত হতো আমার মাজলুম জনগোষ্ঠীর বিরুদ্ধে। আমরা বুঝে হোক না বুঝে হোক নামের আগে এই ধরনের টাইটেলগুলো ব্যবহার করার জন্য এই 18,000 টাকা তাদেরকে দিয়ে থাকি। 7,000 বাংলাদেশে খরচ হয়, 11,000 আমার কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যবহার হয়, আরাকানে ব্যবহার হয়। মাহফুজ ভাই নিঃসন্দেহে বলবেন কথা শেষ করার জন্য। তো প্রথম আলো এইভাবে এই দেশে মেধাবী সৃষ্টি করে। তারা সব সময় তাদের পক্ষে থাকে। 10 বছর পরে তারা কিন্তু বেশি কিছু চায় না। আমাদের সে বুদ্ধিজীবীদের মতো তারা সবসময় লিবারেল থাকে। শুধু মাঝে মধ্যে আসি বলে যে 7 রং এদেশে প্রতিষ্ঠা করা হোক, নাস্তিকদের মৌলিক অধিকার দেওয়া হোক, সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হোক। ওরা কিন্তু বেশি কথা বলে না। হ্যাঁ, তো ইনসাফও যাতে এই ধরনের কাজ না করে প্রথম আলোর মতো, আমার মন গড়া লেখা লিখতে হবে। ইনসাফ আমাদেরকে জায়গা দিতে হবে। শুধু আলেমদেরকে জায়গা দিবেন, আলেমদেরকে প্যাট্রোনাইজ করবেন, ভাই তাহলে এটা ধর্মীয় প্রতিষ্ঠান হয়ে যাবে। ইনসাফকে এই রাষ্ট্রের 20 কোটি জনগণের মিডিয়া হাউস বানাতে হবে। এদেশে যিনি আওয়ামী লীগ করেন তিনিও যদি সত্যবাদী হন, তিনিও মাথা তুলে এদেশে বসবাস করতে পারবেন। আমরা এমন একটি সমাজ গড়ে তুলব যে সমাজে আমার আদর্শিত হয়ে ওই প্রকৃত আওয়ামী লীগ আগামী 5 বছর পরে আমার দলকে ভোট দিবে। আমি এমন একটি ন্যায়ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। এমন একটি বস্তুনিষ্ঠ মিডিয়া হাউস ইনসাফকে দেখতে চাই। ইনসাফের সাথে যারা জড়িত, বিশেষ করে মাহফুজ ভাই এবং এই যে আনাস ভাই সহকারে পুরাতন যারা, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা থাকলো।